মার্কেট পতনের শেষ স্কিলটা ঢুকে দিল ইউএস ইনফ্লেশন রেট। আপনারা আশা করি প্রত্যেকেই জেনে গেছেন যে গতকালই ইউএস ইনফ্লেশন রেট পাবলিশ হয়ে গেছে এবং সেটা কিন্তু হায়ার দ্যান এক্সপেকটেশন এসছে। এর এফেক্ট কি হতে পারে সেই বিষয়ে যেমন আলোচনা করব, তেমনি এআই বাবল বার্স্ট যেটা এতদিন ব্যাপী বলে আসছিলাম সেটা কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে এবং S&P 500 ইন্ডেক্সের চার্ট খুললেই আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। এ বাদেও ইউএস ইরানের ওপর নতুন করে আঘাত করেছে এবং তার ভিডিও ফুটেজ কিন্তু পাবলিশ করে দিয়েছে। সো এরকম যখন মার্কেট পরিস্থিতি, তখন বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেট কোন পথে এগোবে, কিভাবে এগোবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করতে চলেছি। তা বাদেও আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে, সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের আমি রিপ্লাই দেবো। সো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অর্থাৎ বং ক্রিপ্টো 2.0 চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা বেল বাটনটি টিপে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আগাম আপনার কাছে পৌঁছে যায়। নট অনলি দ্যাট, বারবার রিকোয়েস্ট করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়, তো সেখানেও জয়েন হয়ে যান। কোথা থেকে জয়েন হবেন? আমাদের প্রতিটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক থাকে, সেখান থেকেই জয়েন হবেন, অন্য কোথা থেকে নয়। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। সো ফার্স্টে আমরা ইনফ্লেশন ডাটা কি এসেছে সেই দিয়ে ভিডিওটা শুরু করব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা ইনফ্লেশন ইউএস এর মধ্যে কন্ট্রোলে এসে গেছিল করোনাকালীন জটিলতা কাটিয়ে, বাট রিসেন্ট টাইমসের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, সেই জন্য কিন্তু প্রতিটা দেশেই ইনফ্লেশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার ইনফ্লেশনের সিম্পল ফান্ডাটা এটাই যে যদি বাড়ে তাহলে কোনো একটা পার্টিকুলার দেশের গুডস অ্যান্ড সার্ভিসেস, সে আপনি বিস্কুট, চাল, ডাল যাই কিনতে যান বা সার্ভিস যাই কিনতে যান, সেটা কিন্তু মেহেঙ্গা হয়ে যায়, অর্থাৎ প্রাইস তার বেড়ে যায়। এর ফলে সাধারণ মানুষের অ্যাফোর্ড করার ক্ষমতা কমে যায়। এর ফলে সাধারণ মানুষ কি করে, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি কেনে বা তার চেয়ে কম কেনে। এর ফলে মানুষের মধ্যে বা সাধারণ পাবলিকের মধ্যে একটা ডিমোটিভেশন লেভেল কাজ করে, যেখানে তার পারিবারিক যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলোই তারা ঠিক করে পূরণ করতে পারবে না বা পারছে না। সেরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন যে স্টকস, বন্ডস, ক্রিপ্টো বলুন বা যে সমস্ত মার্কেট আছে সেগুলোতে কোনোভাবেই ইনভেস্টমেন্ট আসবে না। ফলে এই সমস্ত অ্যাসেট সেক্টরগুলো কিন্তু সার্ভাইভ করাটা অনেকটা কঠিন হয়ে যায়। তো সিম্পল ইনফ্লেশন বাড়ছে মানে এটুকুনি বুঝে নিন যে ক্রিপ্টো মার্কেটের সাথে এর একটা ভাইসি ভার্সা সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। ইনফ্লেশন বাড়া মানে ক্রিপ্টো মার্কেট এফেক্ট হবে এবং তলায় পড়ে যেতে পারে। আর ইনফ্লেশন যদি কন্ট্রোলে থাকে, ইউএস এর মতো কান্ট্রিতে মোটামুটি 3.4 বা 3.5 ইনফ্লেশন থাকাটা ঠিকঠাক। তার বেশি বেড়ে যাওয়া মানে কিন্তু মনে করা হয় এবার ইকোনমি সার্ভাইভাল মোডে চলে যাবে, মানি প্রিন্টিং বেশি করে আরম্ভ হবে এবং মানি প্রিন্টিং বেশি করে আরম্ভ হওয়া মানেই একটা পার্টিকুলার কারেন্সির ডিভ্যালুয়েশন হয়ে যাওয়া। তো সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন একটা সার্কুলার মোমেন্টামে ইকোনমি চলে যায়। মানি প্রিন্ট হচ্ছে, সেটাকে দিয়ে ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, বাট মানি ডিভ্যালুয়েট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা পার্টিকুলার জিনিস 1 কেজি কিনতে আজ দেখা গেল 100 টাকা লাগতো, সেটাই মানি ডিভ্যালুয়েট হয়ে যাওয়ার জন্য সেই 1 কেজি পরিমাণই কিনতে দেখা গেল 120 টাকা খরচ করতে হচ্ছে। তো বুঝতেই পারছেন ইকোনমি একটা লুপ হোলের মধ্যে ফেঁসে যায়। এর থেকে বেরিয়ে আসার অনেক রকম উপায় আছে, প্রত্যেকটা দেশের কাছে সেন্ট্রাল ব্যাংক আছে, তার এই নিয়ে বিচার বিবেচনা করে। বাট এখন যেটা মেন দেখার বিষয়, আমাদের ইউএস ইনফ্লেশন রেট পাবলিশ হয়েছে এবং সেটা মোটামুটি অনেকে মনে করছিল 4%, এদের ফোরকাস্টে এসেছিল 4%-এর আশেপাশে আসতে পারে, যেটা আগে 3.8% ছিল। বাট এসছে কত, কনসেনসাস অর্থাৎ সাধারণ পাবলিক যেটা মনে করেছিল 4.2% হয়ে গেছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন মান্থ ওভার মান্থ কিন্তু ইনফ্লেশন ইউএস এর মধ্যে বেড়ে চলেছে, যেটা কন্ট্রোল করার জন্য ইউএস এবার বিভিন্ন ধরনের ডার্টি পলিটিক্যাল গেম খেলবে। আপনারা প্রত্যেকেই জানেন ইউএস বিভিন্ন সময় তাদের ইকোনমি ঠেকানোর জন্য ডার্টি পলিটিক্যাল গেমস খেলে থাকে। অলরেডি 38 থেকে 40 ট্রিলিয়ন ডলারের ডেপ্ট আছে, তার জন্য কিন্তু বা সেটাকে বাইপাস করার জন্য এদেশকে আঘাত করছে, ওদেশকে আঘাত করছে। ভেনিজুয়েলার অয়েল লুটে নিয়েছে, ইরানকেও আঘাত করেছিল অয়েল লুটে নেওয়ার জন্য। তো এইভাবে কিন্তু ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে
ট্রাম্প গভর্নমেন্ট, বাট আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু কোনো রকম লং টার্ম সলিউশন নয়। সো এর এফেক্ট কোনো না কোনোভাবে এই ক্রিপ্টো মার্কেটের ওপর পড়তে বাধ্য। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে 10th জুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফোরকাস্ট আসা, এর পরের মাসেও কিন্তু 14 তারিখে ফোরকাস্ট আসবে। যদি কোনোভাবে দেখা যায় 4.2 যেটা এসছে এখন এর চেয়েও বেড়ে যাচ্ছে, 4.5 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পারফরমেন্স দিতে পারবে না, উল্টে কোল্যাপস করে যাবে। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আপনার S&P 500 ইন্ডেক্সের চার্ট দেখলেই বুঝতে পারবেন, এবং যেটা আমি কিছু ভিডিওতে কভারও করে আসছিলাম, যে দেখুন ইউএস মার্কেটের মধ্যে যে সমস্ত এআই কোম্পানিগুলো আছে তাদের যে ভ্যালুয়েশন ভারত বা বড় বড় যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের চেয়েও বেড়ে যাচ্ছে। এনভিডিয়ার মতো কোম্পানির ভ্যালুয়েশন $5.5 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছে গেছে, যেটা ইন্ডিয়া, জার্মানি, ইনফ্যাক্ট জাপানের যে টোটাল জিডিপি তার চেয়েও বেশি। সো বুঝতেই পারছেন এখানে একটা বাবলের মতো তৈরি হয়েছে, যেমন 2000 সালে বাবল বার্স্ট আমরা দেখতে পেয়েছিলাম .com-এর, ঠিক আছে, সেই রকমই একটা বাবল বার্স্ট অনেকেই কিন্তু সংশয় করছে, এবং এই জন্য অনেক আর্টিকেলও পাবলিশ হয়েছে। আমি এইরকমই একটা আর্টিকেল দেখাচ্ছি, মার্কেট বাবল লেড বাই এআই। ঠিক আছে, এখন যে মার্কেটটা বাড়ছিল বা নতুন নতুন অল টাইম হাই দিচ্ছিল ইউএস মার্কেট বা চাইনিজ মার্কেটগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি ওই এআই এর দমে দিচ্ছিল, এবং এর বাবল যে কোনো সময় বার্স্ট হয়ে যেতে পারে। এই জন্য আর্টিকেলে কিন্তু আ ক্লোজ কম্পারিজন ইন দ্য .com স্টক বাবল অ্যান্ড ক্র্যাশ অফ 2000, অর্থাৎ এখন যে সময়টা প্রায় 26টা বছর পেরিয়ে গেছে 2000 সালের বাবল বার্স্টের পর, এবং সেই সময় যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, ওয়েবসাইট নতুন নতুন তৈরি হচ্ছিল, .com, .in, .co এই ধরনের নতুন নতুন ডোমেন মার্কেটে আসছিল, তারপর সেটা এতটাই হাইপড হয়ে যায়, মানুষ সেখানে ওভারলি সাবস্ক্রাইব করে নেয়, যার ফলে ক্র্যাশ আসে। তো রিসেন্ট টাইমসেও কিন্তু এরকমটাই হতে দেখা যাচ্ছে। টেসলা বলে যে কোম্পানি আছে এলন মাস্কের, আপনার প্রত্যেকেই চ্যানেল রকেট লঞ্চ করে, তার ভ্যালুয়েশন এলন মাস্ক এনেছে প্রায় 1.77 ট্রিলিয়নের কাছাকাছি, এবং এটা আজ অবধি পৃথিবীর বুকে আসা সবচেয়ে বড় একটা আইপিও, যেটাই রিসেন্ট আসতে চলেছে। কিন্তু যদি খাতায় কলমে দেখেন, এখনো কিন্তু স্পেস এক্স কোম্পানি প্রফিটেবল কোম্পানি নয়। এ বাদেও ওপেন এআই, তারপর ক্লড, এই প্রত্যেকটা এআই কোম্পানি তাদের যে কোম্পানির ভ্যালুয়েশন তার চেয়ে অনেক বড় অঙ্কের এমওইউ বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করছে মাইক্রোসফট, অ্যামাজনের মতো জায়ান্টদের সাথে, যার সাথে রিয়ালিটির কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। তো এই জিনিসটা যদি আপনারা একটু ডিপলি বোঝার চেষ্টা করেন বা ডিপলি আপনারা রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন দাল মে কুছ কালা হ্যায়। এবং এই যে বাবলটা তৈরি হয়েছে, সেটা আজ না হোক কাল না হোক 2027, 28 কোনো না কোনো এক সময় গিয়ে বার্স্ট হবে, এবং দেখা যাবে একটা দশক, কারণ যখনই দেখেছি একটা বড় বাবল বার্স্ট হয়েছে, তারপর একটা দশক, প্রায় 10 বছর কোনো অ্যাসেটই পারফর্ম করতে পারে না, অনেকটা সময় ধরে তলায় পড়ে, তারপর সেখানে কনসলিডেট হয়, তারপর আবার যে অবধি উঠেছিল সেই অবধি পৌঁছতে পৌঁছতে একটা দশক লেগে যায়, তারপরে নতুন অল টাইম হাই দেওয়া সেটা পরের বিষয়। সো বুঝতেই পাচ্ছেন এইরকম একটা সার্ভাইভাল মোডের মধ্যে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল মার্কেট প্রবেশ করছে, যেখানে হতাশা ছাড়া রিটেলার্সদের আর কিছু জুটবে না। এবার আমি ক্রিপ্টো রিলেটেড ভিডিও বানাই, এই সমস্ত যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো কিন্তু ডাইরেক্টলি ক্রিপ্টো মার্কেটের সাথে জড়িত নয়, বাট তাও শেয়ার করছি যাতে ওভারঅল মার্কেটটা আপনারা বুঝতে পারেন। এইরকম অ্যানালিসিস অন্য কোনো চ্যানেলে এত সময় ধরে আপনারা দেখবেন না। ক্রিপ্টো রিলেটেড চ্যানেল বিটকয়েন নিয়ে সামান্য সময় কাটিয়ে দেবে, বলে দেবে কি হতে পারে, বাট তার পেছনে যে ডিপ স্টেট কাজ করছে সেটা বোঝা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আসে বিটকয়েনে কি হতে পারে, বা স্টক মার্কেটে কি হতে পারে, বা বন্ড মার্কেটে কি হতে পারে। যাই হোক, মোটামুটি ওভারঅল বোঝাতে পেরেছি যে এআই এর একটা বাবল হয়েছে, যেটা বার্স্ট হতেই পারে, এবং সেই জন্য আপনারা যদি দেখেন রিসেন্ট টাইমসে যত বড় বড় এআই কোম্পানি আছে, এনভিডিয়া থেকে আরম্ভ করে ওপেন এআই, ক্লড, এদের প্রত্যেকের স্টকস আস্তে আস্তে হলেও প্লামেট করছে, এবং যারা এআই নিয়ে কাজ করছে বেসিক্যালি যে সমস্ত কোম্পানিগুলো, তাদের স্টকস প্লামেট করছে, এবং তার এফেক্ট আমরা S&P 500 ইন্ডেক্সের চার্টেও দেখতে পাচ্ছি। এবার আমি বলেছিলাম S&P 500 ইন্ডেক্স আর ক্রিপ্টো মার্কেটের সাথে 1:1 কোরিলেশনে নেই, ইভেন বৈপরীত্য তৈরি হয়েছে। তাও ওভারঅল মার্কেটকে বুঝতে গেলে S&P 500 ইন্ডেক্সও জেনে রাখা প্রয়োজন, সেই জন্য দেখাচ্ছি রিসেন্ট 4 আওয়ার্সের চার্ট খোলা, এবং দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা প্লামেট হয়ে গেছে। তো নেক্সট সাপোর্টের কথা বললে প্রায় 7200 পয়েন্টসের কাছাকাছি আছে, আমি জানি না সেখান থেকে বাউন্স ব্যাক করবে কিনা, ঠিক আছে। তবে এটা ঠিক যে বেশ কয়েকদিন ধরে যে বিয়ারিশ ডাইভারজেন্সের কথা বলছিলাম S&P 500 ইন্ডেক্সের চার্টে তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে প্লে আউট হতে দেখা যাচ্ছে। যাই হোক, এবার S&P 500 এর সাথে আমি বারবারই বলে আসছি কয়েকদিন যাবত যে ক্রিপ্টো মার্কেটের খুব একটা বেশি কোরিলেশন নেই। তো সেটা দেখানোর জন্য আমরা একটু বিটকয়েনের 12 আওয়ার্স চার্টে যদি চলে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন একটা পার্টিকুলার এরিয়া বরাবর কনসলিডেট করছে, বেশ খানিকটা পড়ে গেছিল, তারপর কিন্তু রিকভারি মেরেছে, আবার পড়ে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম S&P 500 ইন্ডেক্সের মধ্যে আমরা কিন্তু শুধু প্লামেটটাই দেখছি। সো S&P 500 ইন্ডেক্স এই জন্যই দেখিয়ে রাখলাম যে ইউএস মার্কেট টালমাটাল, এবং ইউএস মার্কেট বা ইউএস ইকোনমি যদি টালমাটাল হয়ে থাকে, তার এফেক্ট
প্রতিটা কান্ট্রির ওপর পড়বে, এবং সেটা হলে ওভারঅল যে সমস্ত আমাদের মার্কেটগুলো আছে যেগুলো সেন্ট্রালাইজড মার্কেট, ক্রিপ্টোর মতো ডিসেন্ট্রালাইজড মার্কেট নয়, সেগুলোর ওপর এফেক্ট পড়বে, আমাদের ইকোনমির ওপর এফেক্ট পড়বে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি। অনেক ইকোনমি কিউবার মতো বিভিন্ন কান্ট্রি অলরেডি সার্ভাইভাল মোডে চলে গেছে, বাঁচবে কিনা মরে যাবে কেউ জানে না। সো এরকম একটা ক্যাসকেডিং এফেক্ট বিভিন্ন কান্ট্রিগুলোর মধ্যে পড়তে থাকলে কিন্তু প্রায় 1 দশক ব্যাপী আমরা একটা রিসেশন পিরিয়ড দেখতে পেতে পারি, যেটা অলরেডি আমরা দেখে এসেছি প্রিভিয়াসলি। এবার এত কিছু জানার পর আপনাদের মাথায় একটাই কোশ্চেন ট্রিগার করছে, তাহলে ক্রিপ্টো বা বিটকয়েনের মধ্যে কি হবে? সেটা জানার জন্য আমরা চলে যাব বিটকয়েনের উইকলি চার্টে। দেখুন, উইকলি চার্ট দেখিয়ে মেবি কয়েকটা ভিডিওতেই আমি কভার করেছিলাম যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হচ্ছে তা উইকলি চার্টে। সো এটা প্লে আউট হবে কি হবে না সেটা এখনও বোঝা যাচ্ছে না। তো যদি আমরা একটু ফলো করি তাহলে কিন্তু এখনও এই হিডেন বুলিশ ডাইভারজেন্সটা ক্রিয়েট হতেই পারে। কেন বলছি? প্রায় লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম এই রিলেটেড, তারপর 1 সপ্তাহ কেটে গেছে, এখনও যদি আপনি দেখেন তাহলে প্রাইস কিন্তু অনেকটা তলায় মুভ হয়েছে, RSI এর অসিলেশন অতটা তলায় পড়ে যায়নি, এবং এই জিনিসটাই লক্ষ্য করতে বলেছিলাম যে RSI এর অসিলেশন যদি পড়ে যায় তাহলে ভাববেন এটা অকার্যকরী হয়ে গেছে। বাট এখনও যখন পড়েনি, প্রাইসের তুলনায় অসিলেশন অনেক ওপরে আছে, তখন অনেকেই মনে করছে যে একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স টাইপের তৈরি হয়েছে, অর্থাৎ মেবি এর এফেক্ট 1-2 মাসের মধ্যে দেখা যেতে পারে। 1-2 মাস কেন বললাম? কারণ এটা উইকলি চার্ট। তো এর এফেক্ট কেমন কি হতে পারে সেই বিষয়ে যদি বলি, কোনোভাবেই আপনারা মনে করবেন না যে আবার এতখানি বড় বিটকয়েন রিবাউন্ড মেরে দিল, না, এটা হচ্ছে না। কি হতে পারে? ম্যাক্সিমাম পসিবিলিটি এই যে পার্টিকুলার 62 বা 60 বা তার তলায় আমরা যদি একটু চলে আসি 55,000 এর যে রেঞ্জ আছে, ওই রেঞ্জের আশেপাশেই কনসলিডেট করতে পারে ম্যাক্সিমাম, যেটা ধারণা করতে পারছি আমি এখন থেকে। কেন বললাম? দেখুন, কয়েকটা জায়গায় বিটকয়েনের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট বা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স থেকে থাকে। অ্যাট প্রেজেন্ট সাইকোলজিক্যাল মেন রেজিস্ট্যান্স $1,00,000, আর তার তলায় বিটকয়েনের মেন সাইকোলজিক্যাল সাপোর্ট $50,000 বা $55,000। সো আমি মনে করছি যদি এই হিডেন বুলিশ ডাইভারজেন্স, যেটা কিন্তু এখনো প্রকৃত অর্থে তৈরি হয়নি, হতে পারে, নজর রাখতে হবে। আর যদি হয়ে যায় তাহলে কি হতে পারে? মোটামুটি 62, 60, 55 এই অবধি বিটকয়েনের প্রাইস আপ ডাউন করতে পারে ফর নেক্সট কাপল অফ মান্থ, এবং এই 3-4 মাস বা 5 মাস যাই হোক না কেন, সেটা কিন্তু একটা বিটকয়েনের জন্য বোরিং পিরিয়ড যাবে। এবং এই বোরিং পিরিয়ড আমরা আগেও দেখে এসেছি। এই যে পার্টিকুলার জায়গাটা আপনারা একটু খেয়াল করুন, যখন 2024 সালে পড়েছিলাম আমরা দেখেছিলাম $62 বা $66,000 আশেপাশে প্রায় মার্চ মাস থেকে অক্টোবর মাস, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে কনসলিডেট হয়েছিল, তারপর বেড়েছিল। এখন বিয়ার মার্কেট আমরা বলছি বারবার প্রবেশ করে গেছি, সো এখন পড়ার টাইম। বাট যেহেতু $50,000 ওপরে আশেপাশে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট আছে এবং একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স তৈরি হতে পারে উইকলি চার্টে, সো আমি মনে করছি একটা দীর্ঘ টাইম কনসলিডেশন এই পার্টিকুলার রেঞ্জে আমরা দেখতে পাবো। তারপর যদি কোনো রকম ব্রেকডাউন হয় তাহলে সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস $40,000 আশেপাশে চলে আসতে পারে। বাট সেটা এখনই হচ্ছে না, সেটা হতে মোটামুটি 5-6 মাস সময় আছে। সো এইটুকুনি আপনারা নিশ্চিন্তে থাকুন, বিটকয়েন এখনই 40-30, অনেকে বলে যাচ্ছে $15,000 নেমে যেতে পারে, সেটা এখনই হচ্ছে না। 50 বা $55,000 একবার নেমে আসার পর আমি মনে করছি 55, 60, 65 এই পার্টিকুলার রেঞ্জ বরাবর বিটকয়েনের প্রাইস কনসলিডেট করবে। এটা তো হয়ে গেল লং টার্মের পার্সপেক্টিভ থেকে। এবার যদি শর্ট টার্মের পার্সপেক্টিভে যাই তাহলে আমাদের 3 ডেজের চার্টে চলে আসতে হবে। 3 ডেজের চার্টে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন প্রিভিয়াসলি $60,000 অ্যাজ আ সাপোর্ট অ্যাক্ট করেছিল, এখনও দেখতে পাচ্ছেন প্রায় $60,000 অ্যাজ আ সাপোর্ট অ্যাক্ট করেছে, এবং নেক্সট যে একটা রেজিস্ট্যান্স যেটা $63,000 তার আশেপাশেই প্রাইস বিরাজ করছে। এবং এটাই কিন্তু বলেছিলাম, যদি আপনারা একটু রিকল করেন আগের ভিডিওর কথা, সেখানে আমি ক্লিয়ারলি জানিয়েছিলাম যে স্পটে যে সেলিং আরম্ভ হয়েছে সেটা যদি কোনোভাবে পজ হয় তাহলে কিন্তু কনসলিডেট করতে পারে $60,000 আশেপাশে, আর সেটা যদি পজ না হয় দেন স্পটের মার্কেটে সেল হতে থাকে তাহলে বিটকয়েন কিন্তু $55,000 আশেপাশে চলে আসতে পারে। তো স্পটে সেলিং এখন কিছুটা সময়ের জন্য পজ হয়েছে। পজ এই কারণের জন্যই বলছি, যে কোনো সময় সেল আরম্ভ হয়ে যেতে পারে। বাইং এখন অনেক দূরের স্বপ্ন, অর্থাৎ ভলিউম ইনফ্লো এখন অনেক দূরের স্বপ্ন, ভলিউম ইনফ্লো হবে না। বাট যদি একটু পজ থাকে তাহলে আমরা দেখতে পাবো এই $60,000 থেকে $65,000 কি ইভেন $66,000 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, তার মধ্যে বিটকয়েনের প্রাইস কনসলিডেট করলো, এবং এটাও কিন্তু একটা বোরিং টাইম হবে। অর্থাৎ যাই আমরা দেখি না কেন ম্যাক্সিমাম টাইমই আমরা দেখতে পাবো বিটকয়েনের মধ্যে কনসলিডেশন। সেটা যদি 3 ডেজের চার্টে দেখি তাহলে 60 থেকে 65 এর মধ্যে দেখতে পাবো 1-2 সপ্তাহ। আর যদি একটু উইকলি চার্টে দেখি আমরা 55 বা 50-তে পড়ে গিয়ে তারপর আবার $60,000
ডলারের মধ্যে ঘোরাফেরা করতে দেখবো প্রায় 1-2 মাস। সো বুঝতে পারছেন, যাই দেখি না কেন এখন খুব বড় ওপরের দিকে মুভ বা খুব ডাউন সাইডে মুভ কিন্তু হবে না। এবার আমাদের জেনে নিতে হবে এর চেয়েও শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনে কি হতে পারে, অর্থাৎ নেক্সট 48 আওয়ার্স কি 72 আওয়ার্সের মধ্যে কি হতে পারে। এবং তার জন্য আমি বারবার 4 আওয়ার্সের চার্ট দেখিয়ে এসেছিলাম, বাট আজ থেকে কিন্তু 12 আওয়ার্সের চার্ট দেখাবো, কারণ 4 আওয়ার্সের চার্টের থেকেও 12 আওয়ার্সের চার্ট এখন বেশি ইম্পর্টেন্ট। চলে এসেছি আমরা 12 আওয়ার্সের বিটকয়েনের চার্টের মধ্যে। আপনারা যদি একটু RSI কে দেখেন তাহলে কিন্তু ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি পড়ে আছে, অর্থাৎ এখনই কিন্তু এখান থেকে খুব একটা মারাত্মক ফল হবে না। যেটা বলছিলাম 50-55 উইকলি চার্টে, সেটা কিন্তু এখনই হচ্ছে না বলেই আমার অনুমান। তাহলে কি হতে পারে দেখুন, ম্যাক্সিমাম যে পসিবিলিটি আছে সেটা RSI কে একটা ঠিকঠাক রিটেস্টিং জোনে পৌঁছতে হবে, এবং আমাদের মতে সেটা 50 থেকে 55 অসিলেশন লেভেল, অর্থাৎ এখনো কিন্তু প্রায় 30-35 কাছাকাছি পড়ে আছে। 50-55 যদি যায়, প্রাইস কিন্তু মোটামুটি আমি যা মনে করছি এই 63 থেকে লোয়ার লেভেল 60 এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে ফর নেক্সট কাপল অফ ডেজ, অর্থাৎ 2-3 দিন। সেক্ষেত্রে বিটকয়েনের মুভমেন্ট কেমন হবে বুঝতেই পারছেন। একবার 60 থেকে ঘুরেছে, আবার 63 বা 64 কাছাকাছি গেছে, আবার পড়েছে, আবার বেড়েছে। সো ওভারঅল কিন্তু মোটামুটি এইভাবেই বিটকয়েনের মুভমেন্ট হবে বলেই আমি অনুমান করছি। সো বিটকয়েনের ব্যাপারে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। যে টাইম ফ্রেমেই দেখাচ্ছি সেই টাইম ফ্রেমেই কোনো না কোনো জায়গায় বিটকয়েনের প্রাইস সীমাবদ্ধ। ছোট টাইম ফ্রেমে যত যাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ছোট হয়ে যাচ্ছে, তার মধ্যে বিটকয়েন সীমাবদ্ধ। 3 ডেজে যখন যাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু বড় হয়ে যাচ্ছে, তার মধ্যে বিটকয়েন সীমাবদ্ধ। যখন উইকলি টাইম ফ্রেমে যাচ্ছি তখন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আরও বড় হয়ে যাচ্ছে এবং একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পয়েন্ট পাচ্ছি, তার মধ্যে বিটকয়েন সীমাবদ্ধ। অর্থাৎ ছোট টাইম ফ্রেমে 3-4 দিনের পার্সপেক্টিভ থেকে দেখলে বিটকয়েন মোটামুটি 60 থেকে 64-65 মধ্যে ঘোরাফেরা করবে, খুব একটা ফল হবে না 50-55 অবধি, সেটাই আমি মনে করছি। যদি আমি 3 ডেজের ডাটা দেখি তাহলে ফল হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, বাট সেটা হতে টাইম নেবে। অর্থাৎ 50-55 হাজার ডলারে বিটকয়েনের প্রাইস নেমে যেতে মোটামুটি 1-2 সপ্তাহের বেশি সময় লাগবে বলে আমি অনুমান করছি। আর তার হায়ার টাইম ফ্রেমে গেলে বিটকয়েন কিন্তু ওভারঅল 5-6টা মাস কিন্তু 50 বা 55 থেকে 60-65 ডলারে কনসোলিডেট করবে। সো আশা করি বিটকয়েনের কনসেপ্ট ক্লিয়ার। 40 বা তার নিচে নেমে যাওয়ার পসিবিলিটি এখন কম আছে, 50 অবধি নেমে যাওয়ার পসিবিলিটি খুবই হাই আছে, এবং সেটা হতেও 2-3 সপ্তাহের বেশি সময় লাগবে। আর রিসেন্ট 1-2 দিনের মধ্যে কিন্তু 60 থেকে 65 মধ্যে বিটকয়েন ঘোরাফেরা করবে। তো এর চেয়ে ডিটেলসে বিটকয়েনের অ্যানালিসিস আশা করি হয় না। কি হতে পারে কোন টাইম ফ্রেমে ক্লিয়ার কাট জানিয়ে দিতে পেরেছি। তো এই সামান্য মোমেন্টামের শিফটে যদি কেউ ট্রেড করে প্রফিট করতে চান তাদের হাইলি প্রফেশনাল হতে হবে। আশা করি আপনারা করে প্রফিট করবেন, আর যারা সেটা নন তারা আমাদের সাথে জুড়তে পারেন। আমরা অলরেডি প্রিমিয়াম মেম্বারশিপ প্রোভাইড করে থাকি, আপনারা নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই তার ডিটেলস পেয়ে যাবেন। এবার লিকুইডেশন হিট ম্যাপের দিকে যদি আমি একটু নজর রাখি তাহলে এটা কিন্তু মান্থলি ডাটা খোলা, আর ওই ডেজ বা উইকলি ডাটায় কোনো রকম কাজ হবে না। এবার মান্থলি ডাটাতে আপনারা যদি দেখতে পান $58,000 আশেপাশে কিন্তু মোটামুটি একটা লিকুইডিটি বিল্ড আপ হচ্ছে, এবং মোটামুটি $50,000 কাছাকাছি অবধি কিন্তু বেশ খানিকটা লিকুইডেশন লেভেল আছে। সো একটা না একটা সময় $50,000 যাবে, সেটা আপনারাও বুঝতে পারছেন, আমিও বারবার বলছি। বাট রিসেন্ট টাইমসের মধ্যে ওই 60 বা 58,900 বা $59,000 অবধি বিটকয়েনের প্রাইস নেমে যেতে পারে, এবং সেটাই কিন্তু আমি 12 আওয়ার্সের টাইম ফ্রেমে দেখালাম যে লোয়ার লেভেলটা কিন্তু $59,000 হতে পারে। সেটা কিন্তু আমাদের লিকুইডেশন হিট ম্যাপও সাজেস্ট করছে। আর যারা ওপরের দিকে লিকুইডেশন লেভেলগুলো দেখছেন যে ওপরের দিকেও তো লিকুইডিটি আছে, $80,000 আছে, $90,000 আশেপাশে আছে, সেগুলো দেখে লাভ নেই, কারণ তার আগে মেজর রেজিস্ট্যান্স আছে, মার্কেটে তেমন কোনো ভলিউম নেই। তারপর ইউএসএ ইনফ্লেশন রেট বেড়ে গেছে, সেই কারণের জন্য মানি ডিভ্যালুয়েশন হয়ে যাবে। এ বাদেও আরো কিছু কারণ আছে, যে কারণগুলো যদি এক এক করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন বলছি। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা রিসেন্ট পোস্ট। রিসেন্ট বলতে লাস্ট 2 দিনের মধ্যেই পোস্টটা এসেছিল যে বোথ সাইড ইরান অ্যান্ড ইসরায়েল আর লুকিং টু ডু অ্যান ইমিডিয়েট সিজফায়ার, অর্থাৎ সমস্ত কিন্তু বোঝাপড়া হয়ে গেছে, সিজফায়ার হবে, তো চলো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। বাট আমি বলেছি ইউএস ঘোরেল কান্ট্রি, এবং ডোনাল্ড ট্রাম্পকে তো আপনারা চেনেনি। তার কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে ইরান ইউএস এর একটা হেলিকপ্টার, অ্যাপাচে হেলিকপ্টার মেরে উড়িয়ে দিয়েছে, মিসাইল মেরে। তো এর এগেনস্টে অলরেডি কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। ইউএস যে সেন্ট্রাল কমান্ড আছে সে কিন্তু একটা ভিডিও ফুটেজ পাবলিশ করেছে, ইরানের ওপর কিন্তু ম্যাসিভ শিপ থেকে আঘাত করছে, অর্থাৎ মিসাইল মারছে। আমি ফুটেজটা চালাতে পারছি না, মেবি কপিরাইট চলে আসবে, বাট ইউএস সেন্ট্রাল কমান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন 10th জুন, অর্থাৎ গতকালই কিন্তু পাবলিক রিলিজ
রিলিজ হয়ে গেছে এবং অফিসিয়ালি এরা ফুটেজ আকারে পাবলিশ করে দিচ্ছে যে সিজফায়ার কিছু হয়নি, এই যুদ্ধ আরো লং লাস্টিং চলবে এবং তার এফেক্ট কিন্তু প্রতিটা মার্কেটে পড়বে এবং প্রতিটা রিটেলার্সরাই কিন্তু এখানে সার্ভাইভাল মোডে চলে যাবে। সো বুঝতেই পারছেন আমি যখন কোনো একটা ভিডিও বানাচ্ছি শুধুমাত্র বিটকয়েন অ্যানালিসিস দিয়ে বা মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস দিয়ে আমি কিন্তু ভিডিওটা শেষ করি না। ভিডিওটা লং লাস্টিং হলেও কিন্তু ফার্স্টে আমি কভার করলাম কিভাবে এআই এর বাবল বাস্ট হতে পারে, ইনফ্লেশন রেট বেড়েছে তার কি কি এফেক্ট হতে পারে, তারপর ইউএস ইরান যে কনফ্লিক্ট চলছে সেটার যে কোনো রকম সিজফায়ার হবে না সামনে সেটা বোঝাই যাচ্ছে। তারপর কিন্তু গিয়ে আমি বিভিন্ন অ্যানালিটিক্যাল ডাটা তুলে ধরলাম, লিকুইডেশন হিটম্যাপ তুলে ধরলাম, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস করলাম। তা বাদেও একটা জিনিস দেখিয়ে রাখছি, এখন কিন্তু ফান্ডিং রেট প্রায় নিউট্রাল পজিশনে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পটের দিকের যে সেলিংটা সেটা কন্টিনিউ থাকতে পারে এবং তার জন্যই কিন্তু যে সমস্ত ফিউচার পারপেচুয়াল ট্রেডাররা আছে দিশা নির্দেশ করতে পারছে না কি হতে পারে। সেই জন্য দেখবেন বিটকয়েনের মধ্যে কিছু কিছু এক্সচেঞ্জে পজিটিভ ফান্ডিং রেট আছে, কিছু কিছু এক্সচেঞ্জে নেগেটিভ ফান্ডিং রেট আছে, কিছু কিছু এক্সচেঞ্জে নিউট্রাল। অর্থাৎ ওভারঅল দেখতে গেলে এখন ফিউচার ট্রেডাররা দ্বন্দ্বে আছে এবং ম্যাসিভ কোনো পজিশন সেটা লং হোক বা শর্ট ওপেন করছে না। সো বুঝতেই পারছেন ওভারঅল গিয়ে কিন্তু এটা একটা ভয়ের মার্কেটকে ইন্ডিকেট করছে। আচ্ছা, বিটকয়েন ক্লিয়ার, বিটকয়েনের ডমিনেন্সে চলে এসেছি, বিটকয়েনের ডমিনেন্সও ওভারসোল্ড রিজিয়নে চলে যাওয়ার পর খানিকটা রিটেস্টিং মোডে এসছে। আমি যা মনে করছি আবার হয়তো এই 59 থেকে 58 পার্সেন্টাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে, যেটা লাস্ট কাপল অফ মান্থস ছিল। সো এখন বিটকয়েনের ডমিনেন্স দেখে খুব একটা লাভ নেই। এই যে পড়ে যাচ্ছে মানেই যে অলকয়েনগুলো বাড়বে, আর এই যে বেড়ে যাচ্ছে মানেই বিটকয়েন বাড়বে, অলকয়েনগুলো ডিকাপলিং হয়ে যাবে বিটকয়েনের সাথে, খুব একটা সেরকম আর নয়। কারণ মার্কেট থেকেই ভলিউম বেড়ে যাচ্ছে, প্রত্যেকেই সার্ভাইভাল মোডে চলে যাচ্ছে। তাও বিটকয়েনের ডমিনেন্স দেখিয়ে রাখলাম। এরপর আমি একটু ইথেরিয়ামটা ক্লিয়ার করে দিচ্ছি এবং ইথেরিয়াম দেখলেই বাকি অল্ট কয়েনগুলোর কি হবে সেই বিষয়ে আপনারা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবেন। চলে এসেছি ইথেরিয়ামের 3 ডেজ চার্টে। ঠিক আছে, ইথেরিয়াম নিজে কিন্তু অলরেডি সার্ভাইভাল মোডে চলে গেছে। আপনারা যদি একদম রিসেন্ট ডাটা দেখেন তাহলে অলরেডি $2400 যে মেজর রেজিস্ট্যান্স ছিল ক্রস করতে পারেনি, পড়ে গেছে। $1900 আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল, সেখানে কিছু সাপোর্ট ছিল বলে, স্লাইড সাপোর্ট, সেখানেও দাঁড়াতে পারেনি। তারপর $1800 টেকেনি। তারপর মেজর যে সাপোর্ট জোন $1500 আশেপাশে যেটা দেখিয়ে দিয়েছিলাম একদম একে, সেই অবধি গিয়ে কিন্তু খানিকটা কনসলিডেট করছে এবং বিটকয়েনে যেমন কনসলিডেট হবে নেক্সট কাপল অফ ডেজ, সেরকমই কিন্তু ইথেরিয়ামের মধ্যে এরকম কনসলিডেট হবে। আমি এটা মনে করছি খুব একটা বড় মুভমেন্ট আসবে না, অর্থাৎ $2400 অবধি ইথেরিয়ামের প্রাইস কোনোভাবে যাবে না। এবার কনসলিডেট হতে হতে বিটকয়েন একটা সময় পর পড়ে যাবে, তো ইথেরিয়ামও কিন্তু একটা সময় পর গিয়ে $1500 যে লেভেলটা আছে সেটাকে ব্রেকডাউন করে যাবে। এবং একটু যদি আপনারা 4 আওয়ার্সের ডাটা খোলেন তাহলে দেখতে পাবেন যে এর আশেপাশে কোনো রকম মেজর সাপোর্ট আর নেই $1500 তলায়। তাহলে আমরা একটু যদি ডেলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে গিয়ে সেই আমরা একটা সাপোর্ট পাবো $1200 আশেপাশে, যে সাপোর্টটা প্রায় 2022 সালে তৈরি হয়েছিল। অর্থাৎ ইথেরিয়াম একবার $1500 থেকে ব্রেকডাউন মানে মোটামুটি ডেলি চার্টের ভিত্তিতে বা 4 আওয়ার্সের চার্টের ভিত্তিতে $1200 আশেপাশে পড়ে যাবে, তার আগে কিন্তু থামবে না। সো এই হয়ে গেল ইথেরিয়াম। এবং ইথেরিয়াম বুঝে গেলে এক্সআরপি, সোলানা এই সমস্ত কয়েনগুলোর কি হবে আশা করি আপনারা বুঝে যাবেন। সেগুলোর বিষয়ে আমি আর ডিটেলসে গিয়ে ভিডিও লেন্দি করছি না। এবার আপনাদের মধ্যে থেকে যে সমস্ত কমেন্টগুলো আমি পিক করেছি, ইম্পর্টেন্ট কমেন্ট, সেগুলো একটা করে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন অনেকেই কমেন্ট করছেন, আমি বলবো কমেন্টগুলো একটু দেখে শুনে করুন, ভিডিওটা পুরোপুরি দেখার পর করুন। কারণ সোলানা বিষয়, এক্সআরপি বিষয় অলরেডি কিন্তু আমি কভার করে দিয়েছি, এআরবি কয়েনের বিষয় অলরেডি কভার করে দিয়েছি। তো দেখা যাচ্ছে সেরকম রিপিটেটিভ কমেন্ট আসছে। এরপর থেকে কিন্তু এই রিপিটেটিভ কমেন্ট যারা করছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে, তাদের কমেন্ট পিক করা হবে না। সো ভিডিওটা পুরোটা দেখুন। অনেক কমেন্ট আমরা অলরেডি এর আগে কভার করেছি যেখানে আপনাদের কোশ্চেনের উত্তর কিন্তু দেওয়া আছে। সো সেগুলো রিপিটেটিভ ওয়েতে করবেন না, এটাই আমি এক্সপেক্ট করবো আপনাদের থেকে। যাই হোক, আমাদের ফার্স্ট যে কমেন্টে এসছে সুই কয়েনে কি হতে পারে, কোথায় কেনা উচিত, তো চলে এসছে সুই কয়েনের ডেলি চার্টে। এবার দেখুন সুই কয়েন কিন্তু বেশ ভালো কয়েন বলে আমরা চিনতাম, বাট এখন যে অবস্থা, আমি বারবারই বলে আসছি লং টার্মের পার্সপেক্টিভ থেকে যদি এখন কোনো কয়েন কেনার কথা মাথায় আসে কিনবেন না, কারণ এই সমস্ত কয়েনগুলোকে অনেক নিচে আমরা পাবো। সুই কয়েন আমি মনে করি এই যে লোটা মেরেছিল 30 বা 38 সেন্টের কাছাকাছি, তারও নিচে কিছু মাসের মধ্যে পৌঁছে যেতে পারে। এবং সেটা কত নিচে নামবে এখন থেকে বলা পসিবল হচ্ছে না। বিটকয়েন যদি 40-এ নেমে যায় তাহলে কিন্তু অনেকটা নেমে যেতে পারে। ইভেন বিটকয়েন যদি 40-এর তলায় নেমে যায়, 30 বা 35-এ নেমে যায়, তাহলে সুই আরো তলায় নামবে। সো এখনই ইনভেস্ট করতে যাবেন না, ঠিক আছে। আর যারা ট্রেডের পার্সপেক্টিভ থেকে দেখছেন তাহলে শর্ট টার্মের মধ্যে আমি বললাম বিটকয়েন কনসলিডেট করবে 1-2 দিন, সেখানে সুই কয়েনও কনসলিডেট করবে। সো যারা একদম স্ক্যালপার 5 মিনিট 15 মিনিট কি 1 মিনিটের চার্টে ট্রেড করেন কি 1 সেকেন্ডের চার্টে ট্রেড করেন, তারা বুঝতেই পারছেন ডেলি চার্টে একবার বাড়ছে একবার পড়ছে। এই পার্টিকুলার জোনের মধ্যে আপনারা যদি ট্রেড করতে পারেন, প্রফেশনাল হয়ে থাকেন, করতেই পারেন। মোটামুটি 0.68 থেকে 0.77 এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ আছে। 77-এ টাচ করে গেলে আপনারা শর্ট করতে পারেন ছোট, 6.8 অব্দি, 6.8 এর কাছাকাছি
কাছাকাছি নেমে গেলে 7.7 বা 7.5 অব্দি একটা লং করতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের ট্রেডিং পজিশনগুলো সাজাতে হবে। যদিও আমি এটা রেকমেন্ড করি না, খুব ভালো ট্রেড সেটআপও এটা নয়। যারা খুবই প্রফেশনাল স্ক্যাল্পিং জানেন তারা এটা করবেন। নেক্সট কমেন্ট, এআরবি আর ওপি কয়েনের বিষয়ে জানতে চাইছেন কোথায় কেনা উচিত হবে। তো এখানেই বলে রাখি, এআরবি কয়েনের বিষয়ে আমি অলরেডি ভিডিওতে জানিয়ে দিয়েছি, এর আগের ভিডিওগুলো আমার চেক করুন, উত্তর পেয়ে যাবেন। ওপি কয়েন মেবি আমি জানাইনি, তো ওপি কয়েনের বিষয়ে আপনার রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। চলে এসেছি আমরা ওপি কয়েনের চার্টে। ওপি কয়েনের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, ডেলি চার্ট এটা, ঠিক আছে। এবার এখান থেকেও যে পড়বে না তার কোনো রকম মানে নেই। 0.09 যখন চলে গেছে 0.05, যেটা একটা সাইকোলজিক্যাল পয়েন্ট, অনেকে মনে করতে পারে সে অবধি নেমে যেতে পারে। তো সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে বলছি। আর যারা ট্রেড করতে চাইছেন, ট্রেডের জন্য সঠিক সেটআপ এখনই আপনারা পাবেন না। খুব সামান্য একটা মুভমেন্ট হচ্ছে, এখানে ট্রেড প্লেস না করাই ভালো। এবং বারবারই বলে এসেছি যে এখন চেষ্টা করুন শর্টের দিকে ট্রেড বেশি ওপেন করতে। সো বিটকয়েন যখন পড়ে যাবে মোটামুটি 3-4 দিন বা 1-2 সপ্তাহের মধ্যে যদি $50,000 অব্দি নেমে যায়, যদি আপনারা সেটা আগে থেকে বুঝতে পারেন, আমাদের সাথে জুড়ে থাকলে টেলিগ্রামে আশা করি আপনারা বুঝতে পারবেন। আমরা তখন আপডেট দিয়ে জানিয়ে দিলে বিটকয়েন পড়ে যেতে পারে এই অবধি, তখন আপনারা এই পার্টিকুলার ওপি কয়েনে শর্টের দিকে ট্রেড ওপেন করে ট্রেড করতে পারেন। দ্যাটস ইট। চলে আসছি নেক্সট কয়েনে। এক্সআরপি কয়েনের ব্যাপারে জানতে চেয়েছেন। এক্সআরপি খুব একটা ভালো কয়েন এবং এক্সআরপি কয়েনের ব্যাপারে মেবি আমি কভার করিনি, তাই আমি কভার করে দিচ্ছি। চলে এসেছি এক্সআরপির উইকলি টাইম ফ্রেমে। এই পার্টিকুলার জায়গায় প্রায় 2026 জানুয়ারি মাস থেকে ছিল, সেখান থেকে ব্রেকডাউন হয়ে গিয়ে দেখা যাচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্টের 0.5 রেশিওতে নেমে গেছে এবং $1.11 আশেপাশে কনসলিডেট করছে। এই পার্টিকুলার জায়গায় কনসলিডেট করবে, আমি বলছি না কনসলিডেট করবে না, করবে, বাট এর তলাতেও পড়ে যাবে। এবং আমার মতে এক্সআরপি কয়েনকে যদি কিনতেই হয়, আমি মনে করছি 0.60 অর্থাৎ 60 সেন্টের আশেপাশে 5-6 মাস কি 1 বছরের মধ্যে আমরা পেয়ে যাবো। সো এক্সআরপি কয়েনকে যদি লং টার্মের পার্সপেক্টিভে আপনাদের ইনভেস্ট করতে হয়, তাহলে 50 কি 60 সেন্ট অব্দি আপনাদের অপেক্ষা করতে হতে পারে। আর যারা ট্রেড করবেন তারা বুঝতেই পারছেন, ফিফ রিট্রেসমেন্টের একটা সাপোর্ট জোনে পড়ে আছে, এখানে কনসেন্ট্রেট করবে। তারপর যদি পরে বিটকয়েন এক্সআরপিতেও ক্র্যাশ আসবে, 0.94 অব্দি পড়তে পারে, তখন আপনারা শর্টের দিকে ট্রেড ওপেন করতে পারেন, এখনই নয়, অপেক্ষা করতে হতে পারে। আচ্ছা, নেক্সট কমেন্টে চলে আসছি, বিটকয়েন কোন মাসে বটম তৈরি করতে পারে। তো এটা জানার জন্য আমি একটু উইকলি টাইম ফ্রেমে এবং যে এক্সচেঞ্জে অনেক দিনের ডাটা আছে সেই রকম এক্সচেঞ্জে চলে এসেছি। এখানে কিছু একটা আঁকা আছে, মেবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট আমাদের দেখার বিষয় যে অ্যাভারেজ কতদিন টাইম নেয় বিটকয়েনের একটা বটম দিতে। তো আমরা যদি 2017 হিস্ট্রি দেখি, তাহলে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছেন 385 থেকে 400 দিনের কাছাকাছি সময় নিয়েছিল, তার তলায় কিছু সময় ছিল, অর্থাৎ পার্টিকুলার ওই বটমের কাছাকাছি কিছু সময় ছিল, তারপর পাম্প হয়। সো তারপরের যদি আমি একটু দেখি, অর্থাৎ এর আগের বছরের বুল মার্কেটের ডাটা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওই 350 থেকে 400 দিনের কাছাকাছি সময় নিয়েছিল বটম তৈরি করতে। তো ওভারঅল আমি যদি এই 1.20কেই অল টাইম হাই ধরে চলি, বা 1.25 যেটা গেছিল অল টাইম হাই ধরে চলি, সেখান থেকে 400 দিন মানে সেপ্টেম্বর মাস ধরে চলতে পারেন 2026, ঠিক আছে। তো ওভারঅল আমি মনে করছি সেপ্টেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে আমি একটা বটম পেয়ে যাব, বা আমরা একটা বটম পেয়ে যাব, এবং সেই পার্টিকুলার বটমের কাছাকাছি কিছু সময় কনসলিডেট করবে এবং তারপর মেবি পাম্প হবে আস্তে আস্তে। সো আশা করি কোন মাসে বটম ক্রিয়েট করতে পারে রিপ্লাই পেয়ে গেছে। নেক্সট কোশ্চেন, দাদা লিকুইডেশন ম্যাপ তো বিটকয়েন আপ যাওয়ার কথা বলে, অলরেডি 25 বিলিয়ন লিকুইডেশন ওপরে, তাহলে কেন বিটকয়েন নিচে যাবে? তো এই কোশ্চেনের উত্তর একটু আগে আমি দিয়ে দিয়েছি যে কেন যাবে না ওপর দিকে। উপরে যেতে গেলে অনেক করে রেজিস্ট্যান্স ফেস করতে হবে, এখনই সেরকম পর্যাপ্ত ভলিউম নেই। ইভেন রেজিস্ট্যান্স যদি ফেস করে সেটাকে ব্রেক করার ক্ষমতা নেই। সেটা আমি বারবারই 3 ডেজের চার্ট দেখে এর আগের ভিডিওতে বলে এসেছি যে সাপোর্টগুলো দুর্বল হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সগুলো স্ট্রং হচ্ছে বা নতুন করে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। সো ওপরের দিকে যতই লিকুইডেশন দেখেন না কেন, এখনই আমি মনে করছি না, খুব অভূতপূর্ব যদি ঘটনা না হয়ে যায়, তাহলে আপসাইড যাবে বলে। নিচের দিকে লিকুইডেশন গ্র্যাব করার চান্স এখন বেশি। তো সেক্ষেত্রে $58,000 বা $59,000 কাছাকাছি প্রথম যাবে, যেটা একটু আগেই বললাম। তার তলায় $50,000 অব্দি চলে যেতে পারে, আশা করি বুঝে গেছেন। এবং এই একটা দিক দেখে কোনোভাবে মনে করবেন না বিটকয়েন উপরে যাবে। লিকুইডেশন হিট ম্যাপ উপরের দিকে লিকুইডিটি আছে মানে বিটকয়েন উপরের দিকে ভাগবে, এটা কিন্তু নয়। এবং সেই জন্যই কিন্তু বিভিন্ন দিক দেখতে হয়। শুধুমাত্র লিকুইডেশন হিট ম্যাপে ডাটা দেখে বিটকয়েন আপ যাবে কি ডাউন যাবে সেটা প্রেডিকশন করা খুবই ভুল। বিভিন্ন ধরনের ডাটা হয় এবং আজকের ভিডিওতে হাজার একটা ডাটা আপনাদের সাথে তুলে ধরলাম। বিটকয়েনের মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস, ডমিনেন্স, লিকুইডেশন, ফান্ডিং রেট, মার্কেট পরিস্থিতি ওভারঅল কেমন, ইউএস মার্কেট পরিস্থিতি কেমন, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট পরিস্থিতি কেমন, এই ধরনের বিভিন্ন দিক কিন্তু বিচার বিবেচনা করতে হয়, শুধুমাত্র লিকুইডেশন হিট ম্যাপ দেখলেই হবে না। আশা করি উত্তর পেয়ে গেছেন। তো এই ধরনেরই কিন্তু ইম্পর্টেন্ট কমেন্ট আপনারা করতে থাকুন, নেক্সট দিন পিক করা হবে এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। বাট রিপিটেটিভ কমেন্ট করবেন না, যেগুলো রিপ্লাই দেওয়া হয়ে যাচ্ছে সেরকম কমেন্ট করবেন না, এটাই রিকোয়েস্ট করবো। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে বুঝতেই পারছেন, বাট যেটুকুনি বলেছি, যেভাবে বলেছি, আশা করি মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি।
পেরেছি এবং ফিউচারের জন্য আপনাদেরকে রেডি করতে পেরেছি। কোনো রকম মিথ্যা আশ্বাস আপনাদেরকে দেবো না, যেটা হবে সেটাই রিয়ালিটির সঙ্গে পরিচয় আপনাদের সাথে করানোর জন্য এই চ্যানেলটা খোলা এবং সেটাই কিন্তু আমরা করে আসছি এতদিন ব্যাপী। আশা করি এই উদ্যোগটা ভালো লেগে থাকলে, এত বড় ভিডিও আপনারা যদি পুরোটা দেখে থাকেন, মেবি ভালো লেগেছে, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করুন। আপনাদের একটা লাইকই কিন্তু মোটিভেট করে এত লেন্দি, এত রিসার্চ ওরিয়েন্টেড কন্টেন্ট বানাতে। তার পাশাপাশি বংক্রিপ্টো 2.0 চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবার রিকোয়েস্ট করছি জয়েন হয়ে যান, কারণ সেখানে বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়। তা বাদে আপনাদের কমেন্টগুলো তো করবেনই। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।